হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের মধ্যে একটি, যার ভালোবাসার কোনো তুলনা হয় না। বলা হয় স্বার্থহীনভাবে পৃথিবীতে একমাত্র মাই ভালোবাসতে জানে। মায়ের ভালোবাসার পৃথিবীর যে কোনো কিছুকে হার মানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ছোটবেলা থেকেই আমাদের জীবনের সবচেয়ে আপন জিনিসটার নাম হচ্ছে মা, যাকে আমরা সবচেয়ে বিশ্বাস করি, ভালোবাসি। আজকের গল্পটা একজন মা ও তার ছোট্ট মেয়ের গল্প। ছোট্ট মেয়েটার মাকে হারানোর ভয় এবং মায়ের প্রতি ভালোবাসার এক অসাধারণ গল্প। গল্পের কিছু কিছু দৃশ্যে আপনি নিজের অজান্তেই কেঁদে ফেলবেন। কিছু কিছু হৃদয় ছোঁয়া দৃশ্য আপনার বুকে নাড়া দিয়ে যাবে। আপনি যদি পাথর হৃদয়ের মানুষ হন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের ভিডিওর শেষ পর্যন্ত আপনি অবশ্যই কাঁদবেন। আর এই গল্পটি আজকের পর থেকে আপনার কাছে একটি ইমোশন হয়ে থাকবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে চলে যাচ্ছি। এক্সপ্লেন করছি 2010 সালে মুক্তি পাওয়া এক অসাধারণ সিনেমা ওয়েডিং ড্রেসের। গল্পের শুরু হয় বৃষ্টিমুখর এক বর্ষার দিনে। আমরা একজন মাকে দেখতে পাই যার নাম শিজুকা। তিনি একজন বিয়ের ড্রেসের ডিজাইনার। আজ তিনি খুব যত্ন নিয়ে একটা ড্রেসের ডিজাইন করছিলেন। তখন তার কাছে খবর আসে আগের বারে তিনি যে বিয়ের ড্রেসের ডিজাইন করেছিলেন সেটাতে কিছু সমস্যা রয়েছে। মানে তারা যে মাপ দিয়ে ডিজাইন করতে বলেছিল সেটা ভুল মাপ ছিল। এই জন্য বিয়ের যে কোণে তার জন্য ড্রেসটি একটু বেশি বড় হয়ে গেছে। আর আজকেই মেয়েটির বিয়ে ছিল, এই জন্য তাকে এখন সেই ড্রেসটি কেটে একটু ছোট করতে হবে। অপরদিকে আমরা দেখতে পাই স্কুল ছুটি হয়েছে, সকল বাচ্চারা স্কুল থেকে বের হচ্ছে। এখানে আমরা শিজুকার একমাত্র মেয়ে সারাকে দেখতে পাই। বৃষ্টি শুরু হয়ে গেছে আর সে তার সাথে ছাতা নিয়ে আসেনি। এই জন্য সে তার মাকে ফোন করে তাকে নিতে স্কুলে আসতে বলে। সারার মা তখন সেই বিয়ের ড্রেসের ডিজাইন নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, কারণ আজকেই সেই বিয়েটা হবে। তার সত্ত্বেও তিনি তার সব কাজ ফেলে মেয়েকে নিয়ে যেতে তার স্কুলে চলে আসেন। মায়ের গাড়ি দেখে সারার মুখে হাসি ফুটে ওঠে। এরপর তিনি তার মেয়েকে বকতে বকতে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। তিনি বলছিলেন, আমি তোমাকে কতবার বলেছি ছাতা নিয়ে স্কুলে আসতে, তুমি কি আমার কোনো কথাই শুনবে না? এখন তোমাকে নিতে আসার জন্য একটা বিয়ের ড্রেসের ডিজাইনের কাজ আমাকে ফেলে আসতে হয়েছে। জানি না ঠিক সময়ে ওদের কাছে ড্রেসটা পৌঁছাতে পারবো কিনা। তখন শিজুকার ফোনে বিয়ের ড্রেসের জন্য কল আসে। তাকে বলা হয়, আমাদের বিয়ের ড্রেসের কাজ শেষ না করেই তুমি তোমার মেয়েকে আনতে স্কুলে চলে গেছো। মেয়েকে কাজ শেষ করে আনতে গেলে খুব ক্ষতি হয়ে যেত। শিজুকা বলে, আপনাদের কাজের চেয়ে আমার কাছে আমার মেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা ছোট বাচ্চা বৃষ্টির মধ্যে একা একা সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, আর আপনাদের বিয়ের ড্রেসের মাপ দেওয়ার সময় মাথা ঠিক ছিল না? তখন ঠিকভাবে মাপ দেওয়া হলে এই ঝামেলা আপনাদের হতো না, আমারও বাড়তি প্যারা নেওয়া লাগতো না। এরপরে দৃশ্যে দেখা যায় শিজুকা বিয়ের ড্রেসটা রেডি করে নিয়ে সেই বিয়েতে চলে এসেছে আর মাত্র 10 মিনিট সময় আছে। এরপর তাড়াতাড়ি করে বিয়ের কনেকে সেই ড্রেস পরিয়ে বিয়েতে উপস্থিত করা হয় আর শেষ পর্যন্ত এখানের বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়। এরপর সারা তার মায়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, মা তুমি পেরেছো। এরপর শিজুকাও তার মেয়ের দিকে তাকিয়ে হাসেন। আসলে সারার সাথে শিজুকার বন্ডিং একদম বান্ধবীর মতো। তিনি তার মেয়ের সাথে বান্ধবীর মতো করে মিশেন, মায়ের মতো ভালোবাসেন। এরপর বিকালে শিজুকা তার মেয়েকে তার বেলা ডান্স ক্লাসে পৌঁছে দেন, কারণ তিনি চান তার মেয়ে বেলা ডান্স শিখবে। কিন্তু সারা এখানে এসে বেলা ডান্স ক্লাসে দেখতে পায় এখানে তার শত্রু বান্ধবী রয়েছে যাকে সে পছন্দ করে না। সে তাকে কেন পছন্দ করে না এর কারণ একটু পর জানতে পারবেন। তো সারা এই জন্য বেলা ডান্স ক্লাসে না ঢুকে অন্য একটি ক্লাসে ঢুকে পড়ে যেখানে বাচ্চাদের ক্যারাটে শেখানো হয়। আর এখানে এসে সারা দেখতে পায় এখানে এই শিক্ষকের একটা স্টুডেন্টও নেই। এজন্য শিক্ষক যখন দেখেন তার ক্লাসে একজন স্টুডেন্ট এসেছে, মানে সারা, তাকে দেখে তিনি অনেক খুশি হন আর সারার সাথে অনেক সুন্দর করে কথা বলেন। আর এখানে এই শিক্ষকের সাথে স্যারের খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। এরপর যখন স্যারের মা তাকে ফোন করেন, সারা তখন মিথ্যা করে বলে, হ্যাঁ মা, আমি বেলা ডান্স ক্লাসে আছি। এরপর সন্ধ্যায় শিজুকা সারাকে নিয়ে তার অনেক পুরনো একজন কাস্টমারের বাড়িতে আসেন, কারণ তার কাছে সে অনেকগুলো টাকা পায় আর সে শিজুকার টাকা না দিয়েই তার আগের বাসা থেকে পালিয়েছিল। আর এখন শিজুকা অনেক কষ্টে তার নতুন বাসা খুঁজে বের করেছে, এই জন্য সে এখানে তার টাকা নেওয়ার জন্য এসেছে। এখানে শিজুকার পুরনো কাস্টমার বলে, তুমি বাসায় চলে যাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। শিজুকা তখন বলে, তুমি আগেও বেশ কয়েকবার আমাকে এই কথাটা বলেছো, কিন্তু পরে তুমি কথা রাখোনি, তাই আমি ঠিক করেছি যতক্ষণ পর্যন্ত আমি আমার টাকা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাসা থেকে নড়বো না। এটা বলে শিজুকা মেয়েটির বিছানায় শুয়ে পড়ে। এবার শিজুকার কাস্টমার বুঝতে পারে শিজুকা তার টাকা না নিয়ে এখান থেকে সরবে না, তার আর ভাওতাবাজি করে লাভ নেই। এজন্য সে আজকে বাধ্য হয়ে শিজুকার সব টাকা একসঙ্গে দিয়ে দেয়। এর জন্য শিজুকা অনেক খুশি হয়, যেহেতু এখন শিজুকার কাছে অনেকগুলো টাকা আছে। এই জন্য তিনি তার মেয়েকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খেতে আসেন। এখানে তিনি সারাকে
তার পছন্দের খাবারগুলো খাওয়ান। এরপর সিজুকা সারার জন্য অনেকগুলো ভিডিও গেমের সিডি কিনে নিয়ে বাসায় ফেরে, কারণ তার মেয়ে ভিডিও গেমস খেলতে অনেক পছন্দ করে। এরপর তারা মা মেয়ে দুজনেই অনেক মজা করে ভিডিও গেমস খেলছিল। এখানে গেমস খেলার সময় সিজুকা তার মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কোনটাকে বেশি ভালোবাসো, ভিডিও গেম নাকি আমাকে? সারার ছোট্ট অবুঝ মন তখন বলে সে ভিডিও গেমকে বেশি ভালোবাসে। সিজুকা তখন তার মেয়েকে বলেন, তোমার কি এর চেয়ে বড় টিভি চাই? এই টিভিটা অনেক পুরনো হয়ে গেছে আর অনেক ছোট। সারা তখন বলে, হ্যাঁ চাই, বড় টিভি হলে অনেক ভালো হবে। এরপর দেখা যায় সিজুকার বাড়িতে বড় একটি টিভি ঢোকানো হচ্ছে। আসলে সিজুকা চেষ্টা করেন তার মেয়েকে সব সময় হাসি খুশি রাখতে। এর জন্য তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন তার মেয়ের সব শখ পূরণ করতে। রাতে সিজুকা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে ঘুমান। পরের দিন সকালে সিজুকা তার মেয়ের চুল আঁচড়ে দিচ্ছিলেন আর বলছিলেন, তুমি এখনো নিজের চুল আঁচড়াতে পারো না? আমি যখন থাকবো না তখন তোমার চুল কে আঁচড়ে দিবে? সারা তখন বলে, তুমি আমার পাশে সারা জীবন থাকবে। এরপর সিজুকা তার মেয়েকে নিয়ে তার বড় ভাইয়ের বাড়িতে আসে। আসলে সিজুকার কাজের চাপটা এত বেশি ছিল যে সে তার কাজের জন্য রান্না করার খুব বেশি সময় পেত না। এজন্য তিনি তার মেয়েকে নিয়ে প্রতিদিন তার বড় ভাইয়ের বাড়িতে খেতে আসেন। এখানে অবশ্য তারা খরচ দিয়ে খান। আর উনি হচ্ছেন সিজুকার বড় ভাই, তার নাম হচ্ছে মিস্টার কেন। তিনি প্রতি মাসে সিজুকার কাছ থেকে তাদের খাওয়ার খরচ নিতে চান না, কিন্তু সিজুকা মাসের শেষের দিকে তার স্ত্রী জিহের হাতে জোর করে হলেও তাদের খাওয়ার টাকা গুঁজে দেয়। এরপর সিজুকা তাদের ওয়েডিং ড্রেসের শপে চলে আসে। কিছুক্ষণ পর তাদের শপে একটা কাপল কাস্টমার বিয়ের ড্রেস কিনতে আসে। আর এখানে আপনাদের এই শপের যে প্রধান মালিক তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মেয়েটি হচ্ছে এই শপের ওনার, তার নাম হচ্ছে মিজোহো। আপনাদের বোঝার সুবিধার্থে এরপর থেকে আমি তাকে মিজো বলেই ডাকবো। তো এখানে কাপল কাস্টমার শপের ওনার মিজোকে বলে, আমাদের টাকার কোনো সমস্যা নেই, আপনি আমাদের অনেক সুন্দর একটি বিয়ের ড্রেস দেখান। এরপর মিজো তাদের দোকানের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দামি ড্রেসগুলো দেখাতে শুরু করে, কিন্তু তাদের কোনো ডিজাইনই তেমন আকর্ষিত করছিল না। হঠাৎ তারা টেবিলের উপর একটা ওয়েডিং ড্রেসের ডিজাইনের আর্ট দেখতে পায়, আর এটা দেখে তারা ডিজাইনটা খুবই পছন্দ করে ফেলে। মিজো তখন বলে, এই ড্রেসটার ডিজাইন আমাদের ওয়ার্কার সিজুকা হয়তো শুরু করেছে, কিন্তু এখনো এই ড্রেসটা প্রস্তুত করা হয়নি। এটা প্রস্তুত করতে বেশ কিছুদিন সময় লাগবে, আপনারা কি অপেক্ষা করতে পারবেন? তখন তারা বলে, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। আপনাদের এই ড্রেসের কাজ করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে? তখন সিজুকা এখানে চলে আসে, আর সে যখন বুঝতে পারে সে তার মেয়ের জন্য যে ওয়েডিং ড্রেসের ডিজাইন করেছে সেটা অন্য কেউ নেওয়ার জন্য টাকা অ্যাডভান্স করতে যাচ্ছে, তখন সে তাড়াতাড়ি করে তাদের হাত থেকে ডিজাইনের আর্টটি নিয়ে নেয় আর তাদের বলে, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের আগেই একটা কাস্টমার এই ড্রেসের ডিজাইন কিনে ফেলেছেন, এজন্য আমি আপনাদের কাছে এই ড্রেসটা বিক্রি করতে পারবো না, আপনারা দয়া করে অন্য ডিজাইন পছন্দ করুন। এটা বলে সে ডিজাইনটা নিয়ে এখান থেকে চলে যায়। মেজো তখন কাস্টমারদের বলে, আপনারা কিছু মনে করবেন না, আমি এক্ষুনি আসছি। এটা বলে সে সিজুকার কাছে চলে আসে। সে এসে সিজুকাকে বলে, এসব কি করছো তুমি? ওর এই ড্রেসটার জন্য মোটা অঙ্কের টাকা দিতে রাজি আছে, আর তুমি ওদের কাছে বিক্রি করতে চাচ্ছ না কেন? সিজুকা তখন বলে, আমি এই ড্রেসটা বিক্রি করব না। মিজু বলে, বিক্রি করবে না তাহলে ডিজাইন করেছে কেন? দাও আমাকে ডিজাইনটা। সিজুকা তখন বলে, এই ড্রেসটার ডিজাইন আমি আমার মেয়ের জন্য করেছি। মিজু এটা শুনে বলে, তুমি আমার সাথে মজা করছো? তোমার মেয়ের বয়স কত আমি জানি না, তার এখনই বিয়ে হচ্ছে নাকি? সিজুকা তখন সরাসরি বলে, আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিব না, শুধু বলছি এই ড্রেসটা শুধু আমার মেয়ে সারার জন্যই, অন্য কাউকে আমি এই ড্রেসটি দিব না। এটা বলে সেখান থেকে চলে যায়। তখন মিজু অবাক হয়ে সিজুকার দিকে তাকায়। সে ভেবে পায় না তার এত ছোট মেয়ের জন্য সে এখনই বিয়ের ড্রেসের ডিজাইন করছে কেন। সিজুকা কেন এত তাড়াতাড়ি তার মেয়ের বিয়ের ড্রেসের ডিজাইন করেছে, এর উত্তর আপনারা কিছুক্ষণের মধ্যেই জানবেন। এরপর রাতের বেলায় সিজুকা তার বাসায় ফিরে আসেন। রাতে তিনি তার মেয়ের সাথে গল্প করছিলেন। তিনি বলছিলেন, কালকে আমি ছুটি নিয়েছি, কাল তুমি কি সিনেমা দেখতে যেতে চাও? সিনেমা হলে অনেক মজার একটা সিনেমা এসেছে, চলো আমরা কাল দেখতে যাব। উত্তরে সারা জানায় সে তার মায়ের সাথে অনেক সুন্দর কোনো জায়গায় পিকনিকে যেতে চায়। সিজুকা এতে রাজি হয়ে যায়। এরপর তিনি রাত জেগে তার মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করতে বসেন, যাতে সকালবেলা তিনি তার মেয়েকে নিয়ে সরাসরি ঘুরতে বের হয়ে যেতে পারেন। এরপর পরের দিন সকাল হয়, দেখা যায় বেছে বেছে আজকের দিনটাতেই আবার বৃষ্টি হচ্ছে। এর মানে সারা আর তার মায়ের পিকনিকে যাওয়া ক্যান্সেল। সারা যে শখ করেছিল সে তার মায়ের সাথে আজকে পিকনিকে যাবে, সেটা আর বৃষ্টির জন্য সম্ভব হলো না। এজন্য সারা আর তার মা দুজনেই অনেক মন খারাপ করে বসে। হঠাৎ সিজুকার মাথায় আইডিয়া আসে তারা সি বিচে ঘুরতে যাবে। সেই লোকেশনটা এখান থেকে একটু দূরে, সেখানে হয়তো বৃষ্টি হচ্ছে না। এরপর যেমন ভাবা তেমন কাজ, সিজুকা তার মেয়েকে নিয়ে সি বিচের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। এখানে আসলে দেখা যায় সত্যি সত্যি
সত্ত্বেও এখানে বৃষ্টি হচ্ছে না। এজন্য এখানে মা ও মেয়ে একসাথে অনেক মজা করে। শিজুকা খুব যত্ন করে তার মেয়েকে তার পছন্দের খাবারগুলো খাওয়ান। আর আজকে সারা তার মায়ের সাথে এত সুন্দর একটি সময় পেয়ে অনেক খুশি হয়। মেয়ের এই খুশিটা দেখে শিজুকারও মন ভালো হয়ে যায়। এরপর তারা দুজনে তাদের এত সুন্দর স্মৃতিটাকে ধরে রাখার জন্য একসাথে দুজনের সেলফি তোলে। তারপর তারা নিজেদের বাসায় ফিরে আসে। বাসায় এসে শিজুকা তার মেয়েকে নিজের হাতে গোসল করিয়ে দেয়। এরপর দৃশ্যে আমাদের শিজুকার ছোট বোনকে দেখানো হয়। শিজুকার ছোট বোন মনের দিক থেকে ভালো মেয়ে নয়। সে সব সময় শিজুকাকে জেলাস করে এসেছে, কারণ শিজুকা আর সে পিঠাপিঠি বোন হওয়ায় তারা ছোটবেলায় একই ক্লাসে পড়তো। তখন শিজুকা তার থেকে ভালো ছাত্রী ছিল, এজন্য স্কুলের শিক্ষকরাও তাকে বেশি পছন্দ করত। আর সে মনে করত তার বাবা মা শিজুকাকে তার থেকে বেশি আদর করতেন। আর শিজুকা ছোটবেলা থেকেই তার বোনের থেকে অনেক বেশি সুন্দরী ছিলেন। এসব কিছুতে শিজুকার ছোট বোন তাকে ছোট থেকেই সবসময় জেলাস করত। এরপর রাতে শিজুকা তার মেয়েকে নিয়ে তার বড় ভাইয়ের বাড়িতে খেতে আসেন। যেমন বলেছিলাম, শিজুকা এখানে তার মেয়েকে নিয়ে খরচ দিয়ে খান। প্রতিদিনের মতোই আজকেও তারা সাধারণভাবে কথা বলতে বলতে রাতের খাবার খাচ্ছিল। সবকিছুই স্বাভাবিক ছিল। তখন হঠাৎ শিজুকার মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করে। সে তার চোখের সামনে ঝাপসা দেখতে শুরু করে। কিছুক্ষণের মাঝেই সে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে যায়। এরপর শিজুকার বড় ভাই মিস্টার কেন তাকে হসপিটালে নিয়ে আসেন। হসপিটালে চেক আপের পর ডক্টর জানায় শিজুকার অনেক দিন থেকেই গ্যাস্ট্রিক ক্যান্সার রয়েছে এবং এই মুহূর্তে সেটা লাস্ট স্টেজে রয়েছে। এখন আর কিছুই করার নেই। শত চেষ্টা করেও এখন শিজুকাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। সে এই পর্যায়ে এসে খুব অসুস্থ হয়ে পড়েছে। তার কাছে বাঁচার জন্য খুব কম সময় রয়েছে। সে আর খুব বেশি হলে 2-3 মাস বাঁচবে। এটা শুনে শিজুকার বড় ভাই স্তব্ধ হয়ে যান। তার বোন এত বড় একটি অসুখ বাঁধিয়েছে, অথচ সে কাউকে কিছুই জানায়নি। আর সে নিজেও তার কোনো চিকিৎসা করায়নি। চিকিৎসা করালে হয়তো তার অসুখটা এত দূর পর্যন্ত আসতো না। কিন্তু এখন শত চিকিৎসা করেও তার আর কোনো লাভ হবে না। তাকে বাঁচানো যাবে না, কারণ সে এখন ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে। এরপর তিনি শিজুকাকে জিজ্ঞেস করেন সে কেন তাদেরকে তার এত বড় অসুখের কথা জানায়নি, আর সে কেন নিজেও তার চিকিৎসা করায়নি। উত্তরে শিজুকা বলে সে আসলে কাউকে তার অসুখের কথা বলে পেরেশান করতে চায়নি। সে নিজেও তার চিকিৎসা করায়নি, কারণ এই চিকিৎসা করাতে গেলে অনেক বেশি টাকা লাগবে। সে বেশ কিছু টাকা ব্যাংকে জমিয়ে রেখেছে তার মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য। সে যত কিছু হয়ে যাক ওই টাকাতে হাত দিবে না। সে বাঁচার হলে এমনিতেই বাঁচবে, মরার হলে মরবে। তবুও সে তার মেয়ের জন্য যে টাকা অনেক কষ্ট করে জমিয়েছে সে সেই টাকা তার চিকিৎসার পেছনে খরচ করবে না। এসব জানতে পেরে শিজুকার বড় ভাই অনেক কষ্ট পান। তিনি শিজুকাকে নিয়ে বাড়ি ফেরার সময় ভাবতে থাকেন কিভাবে তার বোনটাকে বাঁচানো যায়, কিন্তু এখন শিজুকাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। এটা বুঝতে পেরে তিনি রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে বাচ্চাদের মতো করে কাঁদতে থাকেন, কারণ মৃত্যু এমন এক জিনিস যার ডাক এসে গেলে তাকে ফেরানোর ক্ষমতা কোনো মানুষের নেই। পরের দিন সারা যখন স্কুলে আসে তখন তার কাছে তার শত্রু বান্ধবী হেনা আসে। আর সে সারার জুসের অর্ধেকটা খেয়ে ফেলে। আর সে বলে, ও সরি, আমার জুস খুব পছন্দ, এর জন্য তোর জুসের অর্ধেকটা খেয়ে ফেলেছি, বাকিটা তুই খেয়ে নিস। সারার একটা সমস্যা হচ্ছে সে কারো খাবারের অর্ধেকটা খেতে পারে না, তার অনেক ঘৃণা লাগে। এজন্য সারার শত্রু বান্ধবী ইচ্ছা করে এই কাজটা করেছে। এর জন্য অন্য স্টুডেন্টরা সারার উপর হাসছিল। তখন সারা উঠে এসে হেনার খাবারের সেই অর্ধেক জুসটা ঢেলে দেয়। তখন হেনা বলে, তুই এটা কি করলি? সারা বলে, তুই না বললি তোর জুস খুব পছন্দ, নে খা। হেনা এবার রেগে গিয়ে তাদের টিচারের কাছে সারার নামে কমপ্লেন করে যে সারা তার খাবারে জুস ঢেলে দিয়েছে। এজন্য তাদের টিচার সারার মাকে ফোন করে স্কুলে আসতে বলেন। এরপর তিনি সারার মাকে জানান আপনার মেয়ে আর হেনা আগে দুজনে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু একদিন হেনা সারার বোতল থেকে একটু পানি খেয়েছিল। এজন্য সারা অনেক রেগে গিয়ে হেনাকে সবার সামনে অপমান করেছিল। সেদিন থেকে তারা দুজনে একে অপরের শত্রু হয়ে গেছে। আর সেই প্রেক্ষিতে আজকে এই ঘটনা ঘটেছে। তখন সারার মা বলেন সারার ছোটবেলা থেকেই ওসিটি নামের একটি অসুখ আছে, সোজা বাংলায় যাকে বলে সূচিবাই। এর জন্য সারা কারো টাচ করা কোনো খাবার বা কারো খাওয়া কোনো খাবার খেতে পারে না, আর এই জন্য এত কিছু হয়েছে। এটা জানতে পেরে স্কুলের ম্যাডাম সারাকে হেনার খাবারে জুস ঢেলে দেওয়ার জন্য মাফ করে দেন। এরপর সারা যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন ওয়াশরুম থেকে তার মায়ের বমি করার শব্দ শুনতে পায়। হঠাৎ এমন শব্দ শুনে সারা অবাক হয়ে যায়, কারণ সে তার মাকে কখনো এভাবে বমি করতে দেখেনি। এরপর সারার মা যখন বের হন তখন সারা বলে, মা তোমার কি হয়েছে? শিজুকা বলে, তেমন কিছু না, দুপুরে ভাজা পোড়া খাবার খেয়েছি তো এই জন্যই হয়তো একটু বমি হয়েছে। এখানে শিজুকা তার মেয়েকে বুঝতে দেন না যে তিনি অসুস্থ। আর তিনি সেদিন হসপিটাল থেকে গাড়ি করে ফেরার সময় তার ভাইকেও বলেছিলেন তিনিও যেন তার মেয়েকে তার অসুস্থতার কথা
না জানান, কারণ সিজুকা চায় না তার মেয়ে তার অসুস্থতার কথা জানুক। কারণ এতটুকু বাচ্চা যে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে যদি জানতে পারে তার মা এতটা অসুস্থ, কিছুদিনের মধ্যে তার মা মারা যেতে চলেছে, তখন সে অনেক কষ্ট পাবে। সিজুকা তার মেয়েকে এত বড় কষ্টটা দিতে চাচ্ছিল না। এরপর রাতের বেলায় সিজুকা তার মেয়েকে বলে, তুমি সবার সাথে খাবার খাও না কেন? সবার সাথে বসে মজা করে খাবার খেলেই তো পারো। সারা তখন বলে, আমার কাছে এটা অনেক বাজে লাগে, আমি কারো টাচ করা খাবারও খেতে পারি না। সিজুকা তখন বলে, তুমি কি বড় হয়ে তোমার বয়ফ্রেন্ডকে কখনো কিস করবে না? সারা বলে, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। এটা শুনে সিজুকার মন খারাপ হয়ে যায়, কারণ সে যে আর কিছুদিন পর থেকে আর তার মেয়ের পাশে থাকতে পারবে না, এটা ভাবতে যে সিজুকার চোখে পানি এসে পড়ে। এই জন্য সিজুকা সারার সামনে থেকে উঠে নিজের রুমে গিয়ে একা একা কাঁদতে থাকে আর একা একা বলতে থাকে, আমাকে তো সারা জীবন সারার পাশে থাকতে হবে, কিন্তু আমি ওর পাশে কিভাবে থাকবো? এরপর সে বাইরে আসে, তখন সারা তাকে বলে, মা তুমি কি আমার কথায় রাগ করেছো? তুমি কথার মাঝখানে আমার সামনে থেকে উঠে গেলে কেন? সিজুকা তখন সারাকে জড়িয়ে ধরে বলে, না শোনা, আমি তোমার কথায় রাগ করিনি। এরপর দিন সিজুকা সারাদের বেলা ডান্স ক্লাসে চলে আসে আজ তাকে নিয়ে সে ঘুরতে যাবে বলে, কিন্তু এখানে এসে সে জানতে পারে সারা কোনোদিন বেলা ডান্স ক্লাসে আসেনি। এটা জেনে তার অনেক খারাপ লাগে। এরপর রাতের বেলায় তিনি সারাকে জিজ্ঞেস করেন, তুমি বেলা ডান্স ক্লাসে যাও না কেন? বেলা ডান্স তোমার ভালো লাগে না? উত্তরে সারা জানায়, বেলা ডান্স ক্লাসে তার শত্রু বান্ধবী হেনাও ডান্স করতে আসে আর সারা তাকে পছন্দ করে না, এজন্য সে তার আশেপাশে থাকতে চায় না, জন্য সে বেলা ডান্স ক্লাসে ডান্স শিখতে যায় না। সিজুকা বলে, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করলে হবে? তোমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটা সমাধান করতে হবে না? সমস্যা যত তাড়াতাড়ি সমাধান করা যায় ততই ভালো। কালকে তোমার জন্মদিনে তুমি হেনা সহ তোমার সকল ফ্রেন্ডসদের বাসায় ইনভাইট করবে, আমি সবার জন্য খাবার রান্না করব। এরপর সবাই মিলে আমরা তোমার বার্থডে সেলিব্রেট করব। আমি চাই তুমি সবার সাথে মিলেমিশে থাকো। এই জন্য এরপর দিন সারা স্কুলে যায় তার সকল বান্ধবীদের তার বাসায় জন্মদিনে দাওয়াত করার জন্য, কিন্তু এখানে হেনাকে দেখে সে কারোর সাথে কথা বলতে পারে না, এজন্য সে একাই মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। সারার মা জিজ্ঞেস করেন, তোমার ফ্রেন্ডসরা আসবে না? সারা বলে, কেউ আসবে না, আমি কাউকে ইনভাইট করতে পারিনি। এটা শুনে সারার মা বলেন, আচ্ছা চিন্তা করো না, তাহলে চলো আমরা দুজনে মিলেই তোমার জন্মদিন করি। এরপর তারা মা ও মেয়ে মিলে একসাথে জন্মদিনের কেক কাটে। দুজনে মিলে সারার জন্মদিনে অনেক মজা করে। এই সব কিছুর জন্য সারা অনেক খুশি ছিল। সারার খুশি দেখে সারার মাও শান্তি পাচ্ছিলেন, কিন্তু এত খুশির মাঝেও একটা বিষয় ভেবে সারার মায়ের মন খারাপ হয়ে যায় যে তার মেয়ের পরের বছরের জন্মদিনে তিনি আর থাকবেন না। এরপর রাতে সিজুকা তার মেয়েকে সাইকেল চালানো শেখাতে নিয়ে আসেন। এখানে সিজুকা নিজের হাতে তার মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছিলেন। তখন সারা বলে, মা এই সাইকেলটা আমার থেকে একটু বড়, সাইকেল চালানো তো পরের বছর শিখলে চলবে তাই না? আমি আরো একটু বড় হয়ে পরের বছর সাইকেল চালানো শিখতে চাই। সিজুকা তার মেয়ের এই কথাই বলেন, আমি তোমাকে এবারই সাইকেল চালানো শেখাতে চাই, তোমাকে কোনো কষ্ট করতে হবে না, আমি তোমাকে পেছন থেকে ধরে থাকবো, তুমি শুধু সামনে তাকাবে, তোমাকে শুধু ওই লাইট পোস্টার পর্যন্ত যেতে হবে, ওঠো। এরপর সিজুকা সারার সাইকেলের পেছনে ধরে থাকেন। সারা নিজের মতো করে সামনের দিকে তাকিয়ে যেতে শুরু করে। সাইকেলের পেছনে এভাবে ধরে থাকতে সিজুকার পেটে অনেক চাপ পড়ছিল, এজন্য তার অনেক কষ্ট হচ্ছিল, তবুও তিনি সারার সাইকেল ছাড়ছিলেন না। তাকে এবছরই তার মেয়েকে সাইকেল চালানো শেখাতে হবে, কারণ পরের বছর তিনি আর থাকবেন না। হঠাৎ তিনি পেটের ব্যথা সহ্য করতে না পেরে সাইকেলটা ছেড়ে দিতে বাধ্য হন। ততক্ষণে সারা সাইকেল চালানো শিখে গেছে। সে নিজের মতো করে সাইকেল চালিয়ে সামনের লাইট পোস্ট পর্যন্ত যায়। এরপর সে তার মাকে হাসি মুখে বলে, মা আমি সাইকেল চালানো শিখে গেছি। কিন্তু তখন সে দেখতে পায় তার মা ব্যথায় মাটিতে বসে পড়েছেন। এটা দেখে তার প্রচন্ড মন খারাপ হয়ে যায়। সে ভাবে কি হয়েছে তার মায়ের। এরপর অনেক রাতে সারা তার মাকে লুকিয়ে লুকিয়ে অনেকগুলো ওষুধ খেতে দেখে। এটা দেখে সে ভালো করে বুঝতে পারে তার মা খুব অসুস্থ। পরের দিন সিজুকা তার ডক্টরের কাছে যান। ডক্টর তাকে জানায়, আপনার শরীরের কন্ডিশন আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে, আপনাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে, আর সবচেয়ে ভালো হয় আপনি যদি এখন হসপিটালে ভর্তি হয়ে যান, তা না হলে আপনি আরো কম সময় বাঁচবেন। এরপর সন্ধ্যাবেলায় সিজুকা যখন তার জি আন্টির সাথে কোচিং থেকে বাড়ি ফিরছিল, তখন সে তার আন্টিকে জিজ্ঞেস করছিল, আমার আম্মুর কি অনেক শরীর খারাপ? আমি দেখেছি উনি লুকিয়ে লুকিয়ে অনেকগুলো ওষুধ খান, প্রতিদিন 2-3 বারের বেশি বমি করেন, আমার আম্মুর কি হয়েছে আন্টি? স্যার আন্টি বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা
চিন্তা করো না মামুনি। সারা বলে, তুমি আমাকে মিথ্যা বলছো কেন? আমার আম্মু খুব অসুস্থ, তাই না? তিনি কি আমাকে ছেড়ে বাবার কাছে চলে যাবেন? আমার আম্মু কি মরে যাবে? তোমরা আমার কাছে এটা লুকাচ্ছ কেন? আমার মা আমি কোনো ভুল করলে আগের মতো আমাকে বকা দেয় না, আমাকে কোনো শাসন করে না, সবসময় আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে গেছে আমার মা। এসবের কারণ আমি সব বুঝতে পারছি। আমার মা আমাকে ছেড়ে চলে যাবেন, তাই না? এসব শুনে স্যারের আন্টি কিছুই বলতে পারেন না, তিনি চুপ করে থাকেন। সারা তখন বলে, আমার আম্মুকে প্লিজ বলে দিও না যে আমি সব জেনে গেছি। আমার মা এমনিতেই অনেক কষ্ট পাচ্ছেন, আমি এটা জেনে গেছি জানলে উনি আরো কষ্ট পাবেন। এরপর দিন স্কুলে যাওয়ার সময় সারা নিজেই তার চুল আঁচড়ে নিচ্ছিল, যে চুল সে নিজে কখনো একা আঁচড়ায়নি। কারণ এখন যে তাকে নিজের চুল একাই আঁচড়াতে শিখতে হবে। সারার মা তখন বাথরুমে বমি করছিলেন। সারা এটা বুঝতে পারে, কিন্তু সে এটা বুঝেও না বোঝার ভান করে তার মাকে বিদায় জানায় আর কাঁদতে কাঁদতে স্কুলে যেতে থাকে। সে আজকে কাঁদতে কাঁদতে মনে মনে বলছিল, মা তুমি আমাকে ছেড়ে যেও না, আমার কোনো কিছু লাগবে না, আমি আর কখনো দুষ্টামি করব না, আমি তোমার সব কথা শুনবো, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এরপর স্কুলে গিয়েও সারার অনেক মন খারাপ ছিল, ক্লাসে তার কোনো মনোযোগ ছিল না, সে সারাক্ষণ তার মায়ের কথা ভাবছিল। স্কুল ছুটির পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সারা আজকে তার মাকে তার জন্য ছাতা নিয়ে আসতে ফোন করে না, কারণ এখন থেকে তাকে একাই স্কুল থেকে বাড়ি ফেরার শিখতে হবে। এটা ভেবে সে বাড়ি ফেরার জন্য যেই না পা বাড়ায় তখনই তার মা ছাতা নিয়ে এসে তার পাশে দাঁড়ায়। মাকে দেখে ছোট্ট সারার মুখে হাসি ফুটে ওঠে। এরপর সন্ধ্যায় সিজুকা তার মেয়েকে নিয়ে তাদের বিয়ের ড্রেসের শপে এসেছিল। এখানে সে খুব যত্ন করে সারার বিয়ের ড্রেসের ডিজাইনটা করছিল। তখন সারা তার মাকে বলে, তুমি তোমার বিয়ের দিন কোনো বিয়ের ড্রেস পরনি মা? সারার মা বলেন, সেই সময় তোমার বাবার কাছে বিয়ের ড্রেস কেনার মতো টাকা ছিল না মা, এজন্য আমি বিয়ের ড্রেস পরতে পারিনি। সারা তখন বলে, এখন তো তোমার দোকানে অনেক বিয়ের ড্রেস আছে, চলো তাহলে এখান থেকে তুমি একটা বিয়ের ড্রেস পরো আর আমাকে দেখাও, আমি দেখতে চাই তোমাকে বিয়ের ড্রেসে কেমন লাগে। সিজুকা তার মেয়ের এই কথায় রাজি হয়ে যায়। এরপর সে সুন্দর একটা বিয়ের ড্রেস পরে আর সারার সামনে আসে। সারা অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে, কারণ সে ভাবতেও পারেনি বিয়ের ড্রেসে তার মাকে এতটা সুন্দর লাগবে। এরপর তারা মা ও মেয়ে একসাথে একে অপরের হাত ধরে ডান্স করতে শুরু করে। তারা দুজনে মিলে এই মুহূর্তটা অনেক এনজয় করছিল। তখন সিজুকার বড় ভাই সিজুকার সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু বাইরে থেকে তাদের মা ও মেয়ের এই অপূর্ব দৃশ্য দেখে তিনি আর ভেতরে ঢুকে তাদের ডিস্টার্ব করতে চান না। সেদিন রাতে সারা যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্ন দেখতে পায় সে আর তার মা সেই সমুদ্র সৈকতে আবার ঘুরতে গিয়েছে। এখানে তারা অনেক সুন্দর সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ সারার মা এখান থেকে হারিয়ে যান। সারা চিৎকার করে তার মাকে ডাকতে থাকে, কিন্তু কোথাও সে তার মাকে খুঁজে পায় না। তখনই সারার ঘুম ভেঙে যায়, সে ভয় পেয়ে যায়। সে ভাবে এমন স্বপ্ন সে কেন দেখলো, তার মা কি মারা গেছে? সে তার মায়ের নাকের কাছে হাত দিয়ে তার নিঃশ্বাস চলছে কিনা দেখে, আর সে বুঝতে পারে তার মা এখনো বেঁচে আছে। এটা জানতে পেরে সে আপাতত কিছুটা স্বস্তি পায়। তারপর সে তার মায়ের জন্য একটা চিঠি লিখতে শুরু করে, কারণ সে এই চিঠিটা একটা রেডিওতে পাঠাবে। পরের দিন সিজুকা তাদের শপে যে শপের মালিক মিজুকে জানায় সে সামনের মাস থেকে এই শপে আর কাজ করতে পারবে না। এটা জানতে পেরে মিজু অনেকটা রেগে যায়, কারণ সে মনে করে সিজুকা হয়তো অন্য কোনো শপে এর চেয়ে বেশি বেতনের চাকরি পেয়েছে, এজন্য সে হয়তো এই চাকরিটা ছেড়ে দিতে চাইছে। এসব ভেবে সে সিজুকার সাথে অনেক রাগারাগি করে। তখন সিজুকা বাধ্য হয়ে বলে তার ক্যান্সার ধরা পড়েছে, সে খুব শীঘ্রই মারা যেতে চলেছে। এটা জেনে মিজু বুঝতে পারে সেদিন কেন সিজুকা তার মেয়ের বিয়ের ড্রেস এত আগেই বানাতে চেয়েছিল। এরপর সিজুকা তার মেয়েকে নিয়ে তার বড় ভাইয়ের বাড়িতে একেবারে চলে আসে, কারণ তার শরীরের অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হচ্ছে। অসুস্থ শরীর নিয়ে সিজুকা তার মনে অনেক স্বপ্ন নিয়ে তার মেয়ের বিয়ের ড্রেসের ডিজাইন করত। সে খুব যত্ন করে ভালোবাসা দিয়ে তার মেয়ের বিয়ের ড্রেসটা অনেক সুন্দর করে সাজাতো, দামি দামি পাথর আর সুন্দর সুন্দর মুক্ত বসাতো। পরের দিন সকালে সিজুকার ছোট বোন তার সাথে দেখা করে। সে বলে, আমি আমার হাজবেন্ডের সাথে কানাডা চলে যাচ্ছি, আমি আমাদের সাথে তোমার মেয়েকেও নিয়ে যেতে চাই, কারণ তোমার মৃত্যুর পর তোমার মেয়েকে কে দেখবে? আমি নিজের মেয়ের মতো করেই সারা জীবন তোমার মেয়ের দেখাশোনা করতে চাই। এজন্য তুমি তোমার ব্যাংকে যে টাকাগুলো জমিয়েছো সেগুলো আমাকে দিয়ে দাও, যাতে আমি তোমার মেয়ের ভালো করে যত্ন করতে পারি। এসব শুনে সারার মা সিজুকা ভালো করে বুঝতে পারে যে তার ছোট বোনের উদ্দেশ্য তার মেয়ের দেখাশোনা করা না, তার স্বার্থপর বোনের উদ্দেশ্য হচ্ছে
হচ্ছে ব্যাংকের সিজুকা তার মেয়ের ভবিষ্যতের জন্য যে টাকাগুলো জমিয়েছে সেগুলো হাতিয়ে নেওয়া। এই জন্য সে প্রচন্ড কষ্ট পেয়ে তার বোনকে এখান থেকে চলে যেতে বলে। এরপর রাতের বেলায় সিজুকা তার বড় ভাইয়ের স্ত্রী জিহেকে তার কষ্টের কথাগুলো বলছিল, কারণ জিহে এমন একটি মেয়ে যার কাছে সব কষ্টের কথা শেয়ার করা যায়, সে অন্তত তার কষ্টের সুযোগ নেবে না। সিজুকা জিহেকে বলে, আমার আপন ছোট বোনকে আমি ছোট থেকে কত ভালোবাসতাম, আর সে আমার এই অবস্থায় তার নিজের সুবিধার কথা ভাবছে, এটা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে। ওর কি আমার জন্য আর আমার ছোট্ট মেয়েটার জন্য একটু মায় হয় না? এসব শুনে জিহে সরাসরি সিজুকার ছোট বোনের বাড়িতে চলে আসে আর এসেই তাকে একটা কোষে থাপ্পড় মারে। আর সে বলে, একজন অসুস্থ মা তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তার সারাটা জীবন খেটে অনেক কষ্টে ব্যাংকে কিছু টাকা জমিয়েছে, যে টাকা খরচ হয়ে যাবে ভয়ে সে নিজের চিকিৎসাও করায়নি, তুমি সেই টাকাটা হাতিয়ে নিতে চাও? লজ্জা হওয়া উচিত তোমার। আর আমি কাকেই কথাগুলো বলছি যে নিজের আপন বোনের কষ্টটাই বুঝতে পারলো না, তার মতো বিবেকহীন মানুষ আমার কথার কি বুঝবে? এটা বলে সে রাগ করে এখান থেকে বের হয়ে যায়। সিজুকার ছোট বোন তখন নিজের ভুলটা বুঝতে পারে, তার এই অবস্থায় তার বোনের পাশে থাকা উচিত, তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া উচিত, কারণ এমন অবস্থায় নিজের স্বার্থের কথা ভাবা খুব জঘন্য একটি কাজ। এদিকে আমরা সিজুকাকে দেখতে পাই, তিনি তার মেয়ের ছবির পুরনো অ্যালবামগুলো দেখছিলেন আর ভাবছিলেন সে চলে গেলে কে তার মেয়েকে এত যত্ন করবে, কে তার মেয়েকে তার মতো করে ভালোবাসবে। এসব ভেবে তিনি একা একা অনেক কাঁদছিলেন। সেদিন রাতে খাবার খাওয়ার সময় জিহের ছেলে একটু দুষ্টামি করেই সারার খাবারে নিজের চামচ ফেলে দেয়। এটা দেখে সারা সেই খাবারটা আর খায় না। সারার মা তাকে খাবারটা নষ্ট করতে নিষেধ করে, কিন্তু এভাবে খেতে সারার খুব ঘৃণা লাগে, এজন্য সে খাবারটি খায় না। এরপর সিজুকা তাকে আড়ালে নিয়ে আসে আর বলে, এখন আমরা অন্যের বাড়িতে আছি, অন্যের বাড়িতে এমন করলে হবে? তোমার মাও আমি আমাদের জন্য কত করছে, আর তুমি তাদের সামনে খাবার নষ্ট করলে তারা কি মনে করবে বলো তো? তোমার এসব অভ্যাস কবে পাল্টাবে? সারা তখন কাঁদতে কাঁদতে বলে, মা এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে আর কেউ বোঝে না, তুমি চলে গেলে তোমার মতো করে কেউ আমার যত্ন করবে না, তুমি আমাকে ছেড়ে বাবার কাছে চলে যেও না মা। সেদিন আমি বলেছিলাম আমি ভিডিও গেমকে তোমার চেয়ে বেশি ভালোবাসি, সেদিন আমি মিথ্যা বলেছিলাম মা, আমার কোনো ভিডিও গেম চাই না, আমার শুধু তোমাকে চাই মা, তুমি ছাড়া আমার আর কে আছে, প্লিজ আমাকে ছেড়ে বাবার কাছে চলে যেও না মা। স্যারের মা তার মেয়ের এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যান, তিনি কি করবেন কিছুই বুঝতে পারেন না। এই অবস্থায় তার আর কিচ্ছু করার নেই, কারণ মৃত্যুকে আটকানোর ক্ষমতা কোনো মানুষের নেই। সারা তখন কাঁদতে কাঁদতে আরো বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, কেন আমাকে ছেড়ে যাচ্ছ? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? সিজুকা তার মেয়ের কথার উত্তরে কিছুই বলতে পারেন না, তিনি শুধু তার মেয়েকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদতে থাকেন। এরপর সেদিন রাতে সারার মা যখন সারার সাথে শুয়েছিলেন তখন তিনি বলেন, সারা জীবন তো আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়েছি, আজ তুমি আমাকে একটা গান শোনাবে মা? সারা তখন তার মাকে গান শুনিয়ে ঘুম পাড়াতে শুরু করে, কিন্তু এই গান শুনতে শুনতে সিজুকা ঘুমিয়ে পড়েন না, বরং তিনি ব্যথার যন্ত্রণায় অজ্ঞান হয়ে যান। সারা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, তার মাকে হসপিটালে নিতে হবে, তার মায়ের অবস্থা অনেক খারাপ। এরপর সারা তাড়াতাড়ি করে তার মামাকে খবর দেয়, তারপর তারা সবাই মিলে সারার মাকে হসপিটালে নিয়ে আসে। ভেতরে যখন সিজুকার চিকিৎসা চলছিল, সারা তখন বাইরে মন খারাপ করে বসেছিল আর তার মায়ের কথা ভাবছিল। তার মায়ের খুব ইচ্ছা সারা ব্যালে ডান্স শিখবে, এজন্য তিনি তাকে ব্যালে ডান্স ক্লাসে ভর্তি করে দিয়েছিলেন আর তিনি চেয়েছিলেন সারা তার বান্ধবীদের সাথে মিলেমিশে থাকবে। এবার সারা ভাবে সে তার মায়ের এই শেষ দুটি ইচ্ছা অবশ্যই পূরণ করবে, সে ব্যালে ডান্স শিখবে আর তার বান্ধবীদের সাথে মিলেমিশে থাকবে। এরপর দিন সিজুকার কাছে তাদের বিয়ের ড্রেসের শপের মালিক মিজু আসে আর সে সিজুকাকে দেখায় তার মেয়ের বিয়ের ড্রেসটা কমপ্লিট করা হয়েছে, সে তার সাথে করে তার ছবি নিয়ে এসেছে। কিন্তু ছবিগুলো দেখতে যে সিজুকার চোখের দৃষ্টি ঘোলা হয়ে যায়, এর মানে সিজুকার ক্যান্সার তার ব্রেনেও ছড়িয়ে পড়েছে, এজন্য এখন থেকে তাকে চোখের সবকিছু খোলাভাবে দেখতে হবে। এরপর সারাকে দেখা যায় সে আজকে প্রথমবার ব্যালে ডান্স ক্লাসে এসেছে, সে তার মায়ের জন্য ব্যালে ডান্স শিখতে চায়। মেইন ক্লাসের পরেও সে ডান্সের শিক্ষিকার কাছে বাড়তি সময় নিয়ে খুব মনোযোগ দিয়ে ব্যালে ডান্স শিখে। এরপর সে তার শত্রু বান্ধবী হ্যানার কাছে আসে আর তাকে তার আগের খারাপ ব্যবহারগুলোর জন্য সরি বলে আর তার সাথে মিলেমিশে থাকতে চায়। এমনকি সে তার সকল ঘৃণা উপেক্ষা করে আজ হ্যানার হাতের অর্ধেক খাওয়া জুসটা নিয়েও খেতে শুরু করে, যাতে হ্যানা আবার তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এরপর সারা সবার সাথে মিলেমিশে সবাইকে নিয়ে একসাথে তার মাকে দেখতে আসে। সিজুকার সবাইকে একসাথে দেখে অনেক খুশি হন যে তার মেয়ে সবার সাথে মিলেমিশে রয়েছে।
এর কিছুদিন পর সারাদের ব্যালে ডান্স অনুষ্ঠানের দিন চলে আসে। সারা আজ তার মাকে দেখানোর জন্য সবার সাথে স্টেজে উঠে ব্যালে ডান্স করবে। মিজু তখন সারার ড্রেসে বড় একটা ফুল লাগিয়ে দেয় যাতে সারা স্টেজে উঠে নাচলেও শিজুকা তার মেয়েকে এই ফুলটি দেখে চিনতে পারেন। এরপর সারা স্টেজে উঠে তার সকল কষ্ট ভুলে তার মায়ের জন্য ব্যালে ডান্স করতে শুরু করে। শিজুকা দর্শকদের মাঝ থেকে তার মেয়েকে খোলাভাবে দেখতে পেলেও সারার বুকে লাগানো নীল ফুলটার মাধ্যমে তিনি তার মেয়েকে চিনতে পারছিলেন। ছোট্ট সারা তার মায়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছিল। সে তার মাকে তার কষ্ট বুঝতে দিতে চাচ্ছিল না, সে শুধু তার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছিল, কারণ সারা ব্যালে ডান্স শিখবে এটা তার ইচ্ছা ছিল। শিজুকা তার মেয়েকে নাচতে দেখে একই সঙ্গে অনেক খুশি হচ্ছিলেন, আবার একই সঙ্গে অনেক কষ্ট পাচ্ছিলেন। প্রিয় দর্শক, আমি হয়তো এই দৃশ্যের সত্যিকারের অনুভূতিটা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না, শুধু এইটুকু বুঝে নিন সারা আর শিজুকাকে দেখে উপর থেকে খুশি মনে হলেও তাদের মনে এক আকাশ পরিমাণ কষ্ট জমা আছে। এরপর রাতে হসপিটালের বেডে সারা তার মাকে জড়িয়ে ধরে শুয়েছিল। আজ সে তার মায়ের সাথে রেডিও শোনার জন্য ওয়েট করছিল, কারণ কিছুদিন আগে সে যে তার মাকে নিয়ে একটা চিঠি লিখেছিল সেটা আজ রেডিওতে পড়ে শোনানো হবে। এজন্য সারা সেটা শোনার জন্য অপেক্ষা করছিল। কিন্তু সারাদিনের ক্লান্তির কারণে সারা তার মায়ের বুকে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেই বুঝতে পারে না। তখনই সারার লেখা চিঠিটা রেডিওতে পড়ে শোনানো হয়। সারার চিঠিতে লিখেছিল, প্রিয় মা, আমি তোমার মেয়ে হতে পেরে সত্যি খুব খুশি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার অনেক কথা না শোনার জন্য, কিন্তু তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মা। আমাকে সাইকেল চালানো শেখাতে তোমার অনেক কষ্ট হয়েছিল, তাই না মা? ছোট থেকে আমাকে এ পর্যন্ত বড় করতে তোমার অনেক কষ্ট হয়েছে। তারপর স্কুলে ছাতা না নিয়ে গিয়ে তোমার ব্যস্ততার মাঝেও আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, এজন্য তুমি আমায় ক্ষমা করো মা। অসুস্থতার জন্য তোমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, তাই না? আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তোমার সব কষ্ট আমার মধ্যে নিয়ে নিতাম, তোমাকে একটু কষ্ট পেতে দিতাম না। আমি বড় হয়ে অনেক ভালো মেয়ে হব মা। আমি রান্না করব, বাসন ধোবো, নিজের হাতে কাপড় পরিষ্কার করব, নিজের মতো করে ঘর গোছাবো, নিজের চুল নিজে আঁচড়াবো, স্কুলে যাওয়ার সময় সব সময় ছাতা নিয়ে যাব। তোমার আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না মা। তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করেছো, আমাকে অনেক ভালোবেসেছো, আমার অনেক যত্ন করেছো। কেউ আমাকে বুঝতে না পারলেও তুমি আমাকে বুঝতে পেরেছো, নিজের ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছো। মা, তুমি সত্যি অসাধারণ, তুমি সত্যি সবচেয়ে বেস্ট। সারার মা এসব শুনে সারাকে বুকে নিয়ে বলেন, তুমি আমার কাছে সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার। আমি তোমাকে অনেক ভালোবাসি সারা মা। এরপর শিজুকা তার মেয়ের কপালে যত্ন করে চুমু দেন। তারপর তিনি তার মেয়েকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সারা শেষবারের মতো তার মায়ের বুকে শুয়ে শান্তি করে ঘুমায়। পরের দিন সকালে সারার ঘুম ভাঙে। সে তার মাকে ডাকতে থাকে, কিন্তু আজ তার মায়ের ঘুম ভাঙে না। হ্যাঁ, সারার মায়ের আর কোনোদিন ঘুম ভাঙবে না। সারা কিছুক্ষণের মাঝেই এটা বুঝতে পারে, তবুও সে এমন ভাবে নিজেকে বোঝাতে শুরু করে যে তার মায়ের কিচ্ছু হয়নি। তিনি অনেক ক্লান্ত, তিনি এখন ঘুমাচ্ছেন। এই জন্য সে তার মাকে বলে, মা, তুমি অনেক ক্লান্ত, তুমি আরেকটু ঘুমিয়ে নাও। সারার পর মুখ ভার করে বাইরে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর হসপিটালের লোকেরা চলে আসে সারার মাকে চেক আপ করার জন্য, কিন্তু সারা কাউকে ভেতরে তার মায়ের কাছে যেতে দেয় না। সে বলে, আম্মু এখন ঘুমাচ্ছে, তোমরা আম্মুকে ডেকো না। কিন্তু ডক্টরদের তো ভেতরে যেতেই হবে, এজন্য তারা সারাকে সামলে ভেতরে যায়। সারা তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার আম্মুর কিচ্ছু হয়নি, তোমরা আমার আম্মুকে নিয়ে যেও না, আমার আম্মু অসুস্থ, তিনি ঠিক হয়ে যাবেন। তোমরা আমার মাকে কোথাও নিয়ে যেও না। কিন্তু ডক্টরদের আর কি করার আছে, তাদের তো এখন সারার মাকে নিয়ে যেতেই হবে। তারা সারার সামনে দিয়ে তার মাকে নিয়ে যায়, আর সারা অসহায়ের মতো চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে আমাদের বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় সারা এখন স্কুলে রয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে। স্কুল ছুটির পর দেখা যায় সারা আজ নিজের সাথে ছাতা নিয়ে এসেছে, অর্থাৎ সে তার মায়ের সব কথা শুনতে শুরু করেছে। প্রচন্ড বৃষ্টির মধ্যে সারা ছাতা মাথায় তার গুটি গুটি পায়ে বাড়ি ফিরতে শুরু করে। এরপর সিনেমার পোস্ট প্রোডাকশন দৃশ্যে আমাদের দেখানো হয় অনেক বছর পার হয়ে গেছে, সারা এখন অনেক বড় হয়ে গেছে, আর আজ তার বিয়ে। এজন্য সে নিজের মায়ের ডিজাইন করা সেই ওয়েডিং ড্রেসটা আজ পরেছে, যেটা তার মা তার জন্য নিজের হাতে ডিজাইন করেছিলেন। তাকে অনেক সুন্দর লাগছে। সারার মা আজকের দিনটাতে তার পাশে নেই, কিন্তু সারার মায়ের এক সমুদ্র ভালোবাসা সারা জীবন সারার সাথে থাকবে। আর এখানেই ওয়েডিং ড্রেস নামের এই অসাধারণ সিনেমাটি শেষ হয়। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এটা তো আপনাদের চ্যানেল। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।